ও মাই গড, আমি এটা চোখের সামনে এত জোরালো দেখতে পাবো ভাবতে পারছি না। আজকে আমরা চলে এসেছি ত্রমসো। 69 ডিগ্রি নর্থে অবস্থিত ত্রমসো হ্যামারফেস্টের মতোই উত্তর নরওয়ের একটি শহর, যেটি আর্কটিক সার্কেলের ভেতরে পড়ে। হ্যামারফেস্ট থেকে ত্রমসো আসতে ডাইরেক্ট ফ্লাইটে আমাদের লেগেছিল 40 মিনিট। আর্কটিক সার্কেলের ভেতর সুদূর উত্তর মেরুর এই শহরটিতে কিন্তু এখন চলছে পোলার নাইট। এই পোলার নাইট নিয়ে বিশদে আমি আমার হ্যামারফেস্টের ভিডিওগুলিতে বলেছি। তোমাদের মধ্যে কেউ যদি হ্যামারফেস্টের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দিয়ে থাকা লিংক নিশ্চয়ই চেক করে নিও। আসলে আমাদের পৃথিবীটা নিজের অ্যাক্সিসের ওপরে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, আর সেই জন্য শীতকালে বছরের 2 থেকে 3 মাস উত্তর গোলার্ধে অবস্থিত আর্কটিক সার্কেলে থাকে 24 ঘন্টার রাত। তাই ত্রমসোতে এই ডিসেম্বরের ফার্স্ট উইকে এখন চলছে 24 ঘন্টার রাত। সারাদিনে ওই 10:30 থেকে 12টা অবধি থাকে হালকা একটা নীলাভ আলো, যেটিকে বলা হয় সিভিল টুয়াইলাইট। তারপর আবার দেখতে না দেখতে অন্ধকারে আবার শহর ঢেকে যায়। এখানে বলে রাখি, ত্রমসো কিন্তু আসলে একটি আইল্যান্ড হলে কি হবে, প্রায় 65,000 লোক সংখ্যার এই শহরটি কিন্তু বেশ জাঁকজমকওয়ালা আর সাজানো গোছানো, আর নর্দার্ন লাইটস বা অরোরা দেখার কেন্দ্রস্থল। কি ত্রমসো পৌঁছানো গেল তাহলে? বাইরে কিন্তু -3, দেখা যাক। জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, বাস ধরবো। ত্রমসো এয়ারপোর্টটি শহরের একটু বাইরে অবস্থিত, আর এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় বেশ ঘন ঘন। সেরকমই একটি বাসে চড়ে বসলাম, আর হোটেলে পৌঁছে জিনিসপত্র রেখে বেরোলাম চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। সাজানো গোছানো শহরটিকে প্রথম দিন দেখেই বেশ ভালো লেগে গেছিল। তার ওপর সারা শহরে তখন ক্রিসমাস ডেকোরেশনের ছড়াছড়ি, যেদিকে তাকাই আলোর মেলা। হাই, আজকে আমাদের ত্রমসোর ফার্স্ট ডে। হোটেলে চেক ইন করে আমি একটু বেরিয়েছি হোটেলের আশেপাশে কি আছে দেখার জন্য। টেম্পারেচার -3, তাই জন্য হ্যামারফেস্ট থেকে এসে আমার এমন কিছু লাগছে না বেশি, মানে এমন কিছু শীত লাগছে না। দেখো, গ্লাভসও পরিনি। তো চলো দেখি কি আছে আশেপাশে। এখানে খাবারের প্রচুর দোকানপাট। এটা ত্রমসো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখানে হয়। ও, এত সকালে কেউ নেই, কালকে কিন্তু অনেক লোক ছিল এখানে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ত্রমসো। আমরা কালকে রাতে এখানে এসে পৌঁছেছি। কালকে রাতে বেশি কিছু আর শেয়ার করা হয়নি, অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমাদের হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা এখানকার বেশ কিছু জায়গা কভার করব। 2 দিনের প্ল্যান আমাদের আজকে আর কালকে। ত্রমসো সম্বন্ধে তোমরা না জানো, এটাও একটা আর্কটিক সিটি। হ্যামারফেস্টের জাস্ট কাছে 40 মিনিটস লাগলো প্লেনে। তো আমরা যেদিন গেছিলাম হ্যামারফেস্ট, সেদিনও কিন্তু আমরা ত্রমসো হয়েই গেছিলাম, আর এটা আমাদের প্ল্যানেই ছিল। মানে আমাদের এটা বলতে পারো অনেক দিনের উইশ লিস্ট একটা কভার হচ্ছে। অনেক দিন ধরে আমরা এটা মানে আশা করেছিলাম যে নরওয়ে যখন আসছি ত্রমসো নিশ্চয়ই আসবো একবার। তো এখন বাজে সকাল 8:30, আর বাইরে দেখতে পাচ্ছ যে একদম লোকজন নেই, কিন্তু এটা একটা বেশ মানে বড় শহর, ঠিক আছে। হ্যামারফেস্টের মতো কিন্তু ছোট মানে জায়গা নয়। তো এখানে প্রচুর লোকজন কাল রাতে ছিল আমি যখন বেরিয়েছিলাম। এখন ডেফিনেটলি এত সকালের কেউ নেই, বাট খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যবে থেকে ভেবেছি নর্দার্ন লাইটস দেখবো, তবে থেকেই ত্রমসো আমাদের লিস্টে আছে। তো দেখা যাক ত্রমসো আমাদের জন্য কি স্টোর করে রেখেছে, অ্যান্ড আমাদের ভাগ্যে এখানে নর্দার্ন লাইট দেখা আছে কিনা। তো যাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন ব্রেকফাস্ট করতে যাই। যেটা বোঝা যাচ্ছে যে সকালে, এত সকালে শহর জাগে না।
বেশ হাওয়া আছে। চলে এলাম ত্রোমসো হাভেন বা পোর্ট অফ ত্রোমসো, যার বাংলা মানে করলে দাঁড়ায় ত্রোমসো বন্দর। পোর্ট অফ ত্রোমসো কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব আর সামুদ্রিক মাছ ধরার জন্য নরওয়ের অন্যতম বন্দর। সে ছাড়াও এখান থেকে অনেক ক্রুজ শিপ যাতায়াত করে অনবরত। বরফে ঢাকা সাদা পাহাড়ে ঘেরা এই ত্রোমসো হাভেন কিন্তু ট্যুরিস্টদের কাছে বেশ দর্শনীয় একটি জায়গা। কেন, সেটি এখানে আসলেই বোঝা যায়। প্রচন্ড ঠান্ডা, এবার জমে গেছে পুরো। ঠান্ডা নেই বলছিলাম, এখানে একদম পুরো উঠিয়ে নিয়েছে। সব জায়গায় এত সুন্দর গ্রাফিটি। দুনিয়ার ওয়ার্স্ট চায়না। আমার তো মনে হয় বেস্ট। আগে যে সব থেকে বাজে চা জীবনে এখানেই খেয়েছি। তুমি ইউরোপের চা ভালো কি করে এক্সপেক্ট করতে পারো? কোপেনহেগেনে যথেষ্ট ভালো চা লেগেছিল, স্যান্ডনেসে ভালো চা লাগে পাবে। বাজে একবার চা লাগাটা দেখিয়ে দেয়। কিছুটা ফ্যাকাসে জল খাচ্ছি সকালবেলায়। তোমাকে ভালো জায়গায় আমার খাওয়াবে কফি খাবি? চা তো পাওয়া যাবে না, কফি খাবো। এখানে যেটা দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, না আছে চিনি, না আছে চায়ের কোনো। এটা একটা পোলার বিয়ার সত্যিকারের। এই দোকানটা দারুণ, একটু ভেতরে ঢুকি। ত্রমসোতে কিন্তু এইরকম ছোট ছোট সুভেনিয়ার দোকান বেশ কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে পাওয়া যাবে অথেন্টিক ভাইকিং সংস্কৃতির নিদর্শন, যেমন রেনডিয়ারের শিংয়ের তৈরি নানা ধরনের জিনিসপত্র, রেনডিয়ারের শিংয়ের তৈরি ক্যান্ডেল হোল্ডার, মেয়েদের গয়না, আরও কত কিছু। তাছাড়াও পাওয়া যাবে এক্সোটিক মাংস বা মিট, যা একমাত্র ত্রমসোর মতো নর্ডিক জায়গাতেই পাওয়া সম্ভব। ওয়েল সালামি, এটা ওয়েল সালামি, ওটা মুর সালামি। রেন্ডিয়ার সালামি তো আমরা খেলাম। এইগুলো পাওয়া যাচ্ছে না, মিট। ওয়েল মিট। তো আমি going to buy this. তোর তো মাথা খারাপ হয়ে গেছে। আমি মাথা খারাপ হয়ে গেছে, কি কিনবো না বুঝতে পারছি না। ক্রসবোটা কি কিনছো তুমি? এটা কি এখানে বসাতে হয়? এই বসে এরকম করে সৌভিক, যদি আমার গায়ে লাগে। আরে করিস না এরকম, কারোর গায়ে ফাই লেগে যেতে। ট্রোলগুলো কিন্তু বলছে ইভিল ওরা। দূর।
ভালো মতো খরচের ধাক্কা লাগার পর এই সুভেনিয়ার শপ থেকে আমরা বেরিয়ে এসেছি, কারণ আমাদের বেসিক্যালি যা দেখছি ওখানে সেটাই হচ্ছে কিনতে ইচ্ছে হচ্ছে। আর এমন এমন এক্সোটিক জিনিস, এই দোকানটা হচ্ছে জ্যাম, দোকানটার নাম আমি দেখিয়ে দিচ্ছি যদি কেউ ত্রমসো আসো, ত্রমসো গিফট অ্যান্ড সুভেনিয়ার শপ। আর এইটা হচ্ছে তোমার একদম সিটি সেন্টারে, ঠিক আছে? এই যে কোয়ালিটি হোটেল সাগা এর পাশেই আছে একদম। ডেফিনেটলি এসো যদি তোমরা কেউ ত্রমসো আসছো। ক্রিসমাস, এটা যুদ্ধের জাহাজ, নেটোর জাহাজ, এটা যুদ্ধের। ছবি, এটাও একটা টুরিস্ট শপ সামনে। তো প্রচুর চাপ হয়ে গেল চারিদিকে এই সমস্ত দেখলে তো, কিন্তু আমি তো আবার ঢুকে যেতে পারি। ছবি বলছে আমার নাকি হয়ে গেছে, আমি ডান, আর আমি কোনো গিফট শপে ঢুকবো না, কিন্তু আমি খোঁজ পেলে, ফাঁক পেলেই ঢুকে যাবো। আমি তোকে চিনি না, তুই চিনিস না, কিন্তু আমি তোকে চিনি, দেখ তোকে ধরে রেখেছি। আমি চিনি না তোকে। ওই গিফট শপটা কি কিউট রে। I want to go inside and see. এটা ওয়াট রিস্ক মানে দেখতে পাচ্ছিস না, এখানে রেডার লাগানো আছে, সামনে দেখ বন্দুক মাউন্ট করা আছে। কোথায় বন্দুক? ও সামনে দেখতে পাচ্ছিস না বন্দুক মাউন্ট। সুন্দর আর এত বড়। আর আমি খুব খুশি হয়েছি যে এখানে হ্যামার ফেস্টের থেকেও একটু বেশি লাইট থাকছে, মানে একটু বেশি ব্রাইট লাইট, সো উইচ ইজ সো গুড। ট্রোল মিউজিয়াম, ট্রোলের পা ঢুকেছে। ট্রোল মিউজিয়াম থার্ড ফ্লোর। হ্যাঁ, তোমার পা, ট্রোলের পা হচ্ছে গিয়ে 1/10। নাই স্টুডেন্টস। ত্রমসোতে আছে নরওয়ের প্রথম আর একমাত্র ট্রোল মিউজিয়াম। এখানে প্রতিজনের এন্ট্রি ফি 180 নক, মানে প্রায় ওই 1500 টাকা মতো। হাতে কিছুটা সময় ছিল তাই টিকিট কেটে ঢুকে পড়লাম। এই ট্রোল হলো নরওয়ের রূপকথার একটি চরিত্র। এদের বড় দৈত্য, ছোট দৈত্য ইত্যাদি এমন অনেক চেহারা দেওয়া থাকে, যারা মাটির নিচে, পাহাড়ের মধ্যে, সমুদ্রের নিচে বসবাস করে। আর এই মিউজিয়ামটিকে বানানোর উদ্দেশ্য হলো নরওয়েজিয়ান রূপকথার গল্প আর কিংবদন্তির সঙ্গে সবাইকে পরিচয় করানো। ছোট বড় সবার জন্য বেশ মজার একটি জায়গা। অ্যাসগার্ডে যেখানে তোর ওডিন, থর থাকে, সেটা একটা ব্রাঞ্চ অফ ইদ্রাসি, হচ্ছে গডটা থাকে। মিডগার্ড হচ্ছে হিউম্যান কাইন্ড, মানে মানুষরা যেখানে থাকে, মানে পৃথিবী, মিডগার্ড। অ্যান্ড জতুনহাইম হচ্ছে হেলে, মানে জতুনহাইম জায়ান্টস অ্যান্ড জতুনসরা থাকে। ওকে, সেটাই হচ্ছে এই ট্রিটার। এই ট্রি অফ লাইফটাই হচ্ছে ইদ্রাসি। ওকে, এটারই 3টে ব্রাঞ্চ। এটার 3টে ব্রাঞ্চ। এগুলো বেসিক্যালি নর্ডিক মাইথোলজি, রাইট? সিন্ড্রেলা কোথায়? নর্ডিক সিন্ড্রেলা। এই সেন্ট ওলাভের রেফারেন্স কিন্তু সারা নরওয়ের বিভিন্ন জায়গায় আছে। দেখো একটা জিনিস দেখাচ্ছি, কত শক্ত আইস জমে আছে। আর ও মাই গড, হাত দিয়ে অ্যাকচুয়ালি স্নোটাকে আমি বার করতে পারছি না, এত শক্ত জমে গেছে। হাতে লাগবে, হাতে লাগবে। ইস কি অবস্থা। সৌভিক যদি করেছি সেটা। আচ্ছা, দেখো নোংরা স্নো দেবো তোর গায়ে। মাই গুডনেস, দেখো কি অবস্থা, একে ঠান্ডায় পার পাচ্ছি। এনিওয়েজ, যেটা দেখাচ্ছিলাম যে কত মোটা আইস, দেখো। ও
ওই দেখো দূরে দেখা যাচ্ছে আর্কটিক ক্যাথিড্রাল, ওখানে আমরা যাব। পিছনে পাহাড়টা দেখিস তো, আর ওই দিকে ওই পাহাড়টা দেখ। মনে হচ্ছিল সন্ধ্যের পরন্ত আলোয় দেখছি বরফ ঢাকা সাদা প্রাচীর। আসলে কিন্তু তখন দুপুর 2টো বাজে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে শহর আস্তে আস্তে হয়ে উঠছিল মায়াবী। আমরা এত ঠান্ডাতে পুরো নাম হয়ে গেছি, তো সেই জন্য একটা কফির শপ খুঁজছি। বেশ কয়েকটি ক্যাফেতে ঢুকেও জায়গা না পেয়ে বেশ আশাহত তখন সামনে পড়লো আলোয় সাজানো এই ছোট্ট গলিটি, দুদিকে ক্যাফে আর পাবস। ভাবলাম এখানে একবার দেখা যাক, আর জায়গাও পেয়ে গেলাম ঢুকতেই। বেশ খিদে পেয়েছিল, চটপট অর্ডার করে দিলাম লোকাল কিছু। উত্তর নরওয়েতে রেনডিয়ার মিট একটি রিজিওনাল স্পেশালিটি। রেনডিয়ারের মাংসের বিভিন্ন ধরনের প্রিপারেশন পাওয়া যায় এখানে অনেক রেস্টুরেন্ট আর ক্যাফেতে। আমরা অর্ডার করেছিলাম রেনডিয়ার তাতাকি। শিয়ার করা রেনডিয়ারের মাংস, মানে খুব হাই টেম্পারেচারে তাড়াতাড়ি ভেজে নেওয়া মাংস, যাতে ভেতরের সফটনেস আর ময়েশ্চারটা চলে না যায়। তার সঙ্গে মাশরুম, বেরিজ, ব্রাউন বাটার, মেয়ো ইত্যাদি সহযোগে বেশ ভালোই একটি মিল। গুড। অ্যাকচুয়ালি এই সসটা দিয়ে ভালো লাগছে, মানে আগের আমি যে বাইটটা নিয়ে সসটা দিয়ে খাচ্ছিলাম। রেনডিয়ার মাংস জীবনে সেকেন্ডবার খেলাম, হ্যামার ফিস্টে খেয়েছিলাম, এখন আবার খেলাম। দারুণ, অসম্ভব সুন্দর লাগছে এই স্কোয়ারটা, দারুণ। ও ওয়াও, এখানে এই ছোটো ছোটো গিফট শপগুলো এত ভালো করে ক্রিসমাস ডেকোরেশন করেছে। আমরা খাওয়া দাওয়া করে এখন মোটামুটি বেশ একটু পদে চলে এসেছি, আর এখানে লাঞ্চ আমরা করলাম না, রেনডিয়ার মিটটা খেয়েছি। সৌভিক, কেমন ছিল তোমার এক্সপিরিয়েন্স? Very nice. রেনডিয়ার মিট ওয়াজ গুড না? Reindeer meat was good and cold is also nice. ইয়া, কোল্ড ইজ অলসো নাইস। কথা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের, চলো। মেয়রস অফিস, ওকে, রোদেহুস, রেড হাউস। এদিকে প্রচন্ড হাওয়া। হ্যাঁ, এটাও খুব ভালো, এটা আমরা দেখবো পরে। দম সিরকে। এখানে আমরা একটা থাই রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে, আর বেশ ভালোই মনে হচ্ছে। মাঝে বেশ কিছুটা সময় কেটে গেছে, আর সন্ধে এখন প্রায় 6:30। রাতের খাবার খেয়ে নিচ্ছি, কারণ তারপরে আছে আমাদের এই ট্রিপের সব থেকে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। এখন বাজে 7:10, আর আমরা আমাদের নর্দার্ন লাইট ট্রিপ যেটা ওটা শুরু করব। আমার বেসিক্যালি ডান দিকে যে অফিসটা দেখছো, একটা বাড়ি আছে, দরজা, ওইটাই হচ্ছে অফিস। এরকম এখানে প্রচুর অফিস আছে যারা এই ট্যুরগুলো করায়, মানে কোম্পানিজ আর কি, তারা এই ট্যুরগুলো করায়, তো সেগুলো বুক করা যায়। আর এটা করলে একটা পসিবিলিটি এটা হয় কি, অরোরা দেখার চান্স বেড়ে যায়। যদিও আজকে কেপি ইন্ডেক্স হচ্ছে 0, মানে অরোরা দেখার চান্স প্রায় নেই বললেই চলে। নাও এইগুলো না কেউ কোনো গ্যারেন্টি দিতে পারে না যে কেউ অরোরা দেখাতেই পারবে। এরা চেষ্টা করতে পারে যে এমন কোনো রিমোট লোকেশনে নিয়ে যাবে যেখানে অন্ধকার বেশি হবে, যাতে অরোরা দেখা যায়, মানে নর্দার্ন লাইট দেখা যায়। তো আমিও জাস্ট ফিঙ্গার ক্রস করে রেখেছি, আর হোপ করছি যে আজকে বাই সাম মিরাকেল আমরা অরোরা যদি কিছুটা দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমারও অনেক দিনের ইচ্ছে, বাট যদি আমি শেয়ার না করতে পারি কিছু মনে করো না, আগে থেকেই বলে দিচ্ছি। চেষ্টা জারি আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো এই অরোরা চেজার বলে এদেরকে বেসিক্যালি। প্যাকেজটা কত লেগেছিল তোর? এরকম বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আমরা যেটা বুক করেছি ইট ইজ 1400 NOK পার পারসন। 1400 NOK পার পারসন। হ্যাঁ, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা দেখলাম প্রায় 10,500 টাকা পার পারসন পড়বে। তো এরকমই পড়ে। ট্রমসো ইন জেনারেল একটু কস্টলি, বাইরে থেকে যারা আসে তাদের জন্য আরো বেশি কস্টলি। তো আরো আছে, অনেক বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সেখানে ডিফারেন্সটা কি হয়? অনেকের উপর ডিপেন্ড করে, কত ঘন্টার। আমার যেমন 7.5 ঘন্টার। আচ্ছা। তারপরে তোর কিন্তু খাবার আছে, কিন্তু খাবার নেই, আমার যেমন খাবার ইনক্লুডেড আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করে। বাট আমার মনে হয় 1100-র নিচে হয়তো থাকবে না, 1000-1100 এরকমই মিনিমাম পাবে।
তো এইসব করার পরেও যদি না দেখা যায় অরোরা, খুবই দুঃখের বিষয় থাকবে। কিন্তু এগুলো সম্পূর্ণ প্রকৃতির খেলা, প্রকৃতির ওপরে কারোর হাত নেই। তো আমরা ওদেরকে রেসপন্সিবল তো মানে ঠাওরাতে পারি না। উই ক্যান অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। তো চলো দেখা যাক। আর হ্যাঁ, এটা মোটামুটি শুরু হবে 7:30 থেকে। একটা গাড়িতে আমরা করে যাব সবাই, অনেকে আমাদের সঙ্গে আরও যাবে। আর এটা শেষ হবে মোটামুটি 1-1:30টার দিকে। তারপর 3টে নাগাদ আমরা হোটেলে ফিরে আসবো। তো অনেক বড় একটা টাইমেরও একটা ব্যাপার, আর এফোর্টও লাগে। সো এসব করার পর দেখা যাক কি আছে কপালে। One announcement to make because of the weather and the wind. If you want, you can also go out of the bus now if you want. Yeah? যেমন বলা সেরকমই বাসে চড়ে বসেছি, আর আমাদের সঙ্গে আছে প্রায় 8 থেকে 10 জন সহযাত্রী বিভিন্ন দেশের। যেরকম দেখলে আমাদের গাইড বলে দিল যে ওয়েদার খুব একটা আশাজনক নয়, সুতরাং কেউ যদি বাস থেকে নেমে যেতে চায় সে নেমে যেতে পারে। এখানে বলে রাখি, বাস থেকে নেমে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ অরোরা যে কতটা সারপ্রাইজিং হতে পারে আর যে কোনো ওয়েদার ফোরকাস্টকে ধূলিসাৎ করতে পারে সেটা সেদিন দেখেছিলাম। ত্রমসোর শহর থেকে প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর হঠাৎই দেখা দিল সে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এতটাই উজ্জ্বল ছিল নর্দার্ন লাইট বা অরোরা। ও মাই গড, আমি এটা চোখের সামনে এত জোরালো দেখতে পাবো ভাবতে পারছি না। ও দিস ইজ অ্যামেজিং। অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট আসলে কি? এখনো তার অনেকটাই মানুষের অজানা থাকলেও মূলত এটা বলা যায় যে সূর্য থেকে আসা সোলার উইন্ড আর পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের ইন্টারঅ্যাকশন নর্দার্ন লাইটের মূল কারণ। নর্দার্ন লাইটস বিভিন্ন আকারের আর রঙের হতে পারে, যেমন সবুজ, লাল, নীল, আল্ট্রাভায়োলেট, হলুদ, এমনকি গোলাপি। সেদিন ত্রমসোর সুদূর গভীরে কোনো অজপাড়া গায়ে ঘন জঙ্গল আর পাহাড়ে -12 ডিগ্রি সেলসিয়াসের প্রচন্ড ঠান্ডা ভুলে গিয়ে দুই চোখ মিলে আমরা দেখেছিলাম নর্দার্ন লাইট বা অরোরা। পাহাড়ের পেছন থেকে কেউ লাইট মারছে। আমাদের ত্রমসো আসা সেদিন সার্থক হয়েছিল। তবে ত্রমসোর গল্প এখনো অনেক বাকি। আজ এখানে বিদায় নিলেও ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না। তোমাদের সব কমেন্ট কিন্তু আমি পড়ি আর তার উত্তর দিই। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও, এমন আরো অনেক ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি অনেক ভালো থেকো। বাই বাই।